তাদের দুঃখ দুর্দশা বুঝতে পারে। আমি কিন্তু 20 ফুট রাস্তার জন্য আমি ছেড়েছি, কিন্তু ছাড়ার পরেও তাদের আরো কিছু হয়েছিল। আমরা দেখুন এই 20 ফুট যেটা ছাড়া হয়েছে আইসি সাহেব ছিলেন, আমরা পৌর কর্তৃপক্ষ ছিলাম, আর 20 ফুট ছাড়াটাও কিন্তু চেয়ারম্যানের নিজস্ব সিদ্ধান্ত হলেও যে কোনো সময় এটা নিয়ে আবার একটা অভিযোগ হতে পারে। আপনারা একটা কাজ করুন, জনস্বার্থ মামলাই বলুন, হাইকোর্টে আপনাদের অ্যাপিল করা দরকার। তাহলে কি হবে, পৌরসভা আপনাদের পাশে আছে। যেটুকু জায়গা আপনাদের আমরা ছাড়লাম পৌরসভার তরফ থেকে, সেটা আমরা আপনাদের সঙ্গে সহমত হবো। কোর্ট যদি আমাদের জানতে চায় বলবো যে না, ওনাদের বাজারটাই বন্ধ হয়ে যাবে। আমি লাস্ট এই কথা বলেছি, এবার পুকুর খনন আবার এই মধ্যে শুরু হয়ে যাবে, কারণ এই বৃষ্টি যে বাড়িটা একটা তথ্য এসেছে আমাদের কাছে, ওই চত্বরে যে দীর্ঘদিন পৌরসভার কোনো ট্যাক্স বা কর আদায় হয় না, এমন একটা তথ্য আমরা পেয়েছি। আছে, সেটা হচ্ছে মালিকানা নিয়ে একটু সমস্যা আছে। আমাদের সময় শুরু নয়, আমি দায়িত্বে আসার পরে দেখেছি সিপিএম এর যারা চেয়ারম্যান ছিলেন, আমি প্রাক্তন চেয়ারম্যান তাপস বসুকে নিয়ে প্রশ্ন করেছিলাম, তার উত্তর আমাদের কাছে রেকর্ডে আমরা প্রকাশ করব। এবং আপনার আগে যিনি তৃণমূল বোর্ডের আরেকজন চেয়ারম্যান ছিলেন দীপক চক্রবর্তী, তাকেও এই বিষয় নিয়ে প্রশ্ন করেছিলাম, সেটা অলরেডি আমরা টেলিকাস্ট করেছি। এই বিষয়টি দীর্ঘদিনের একটা সমস্যা তো বটেই। মহেন্দ্র হাট মালিক যারা, তাদের যে কাগজপত্র সঠিক নেই, বিশেষ করে একটা হোল্ডিং নাম্বার পৌরসভার, আমরা বলছিলাম যে হোল্ডিংটা তো থাকা দরকার, সেই হোল্ডিং এখন পর্যন্ত আমাদের দেখাতে পারেন। আমরা যে তাকে কোনো হেল্প করবো কোনো ব্যাপারে, প্রথমেই দরকার হচ্ছে পৌর এরিয়ায় যিনি, যার জমি হোক বাড়ি হোক, তার মানে হোল্ডিং পৌরসভার, মানে যেটাকে মিউটেশন ডকুমেন্টস আছে কিনা, সেটা আমরা পাইনি। যার ফলে আমরা তাদেরকে তেমন গল্প করে সহযোগিতা করতে পারছি, ট্যাক্স আমরা নিতে পারছি না। তার বাড়ির যখন হোল্ডিং নেই, এবার তার ট্যাক্স কত কি জমলো কি করলো আমরা তো কোনো হদিশ পাচ্ছি না, তারপরে তার ট্যাক্সটাও নিতে পারিনি, আগের বোর্ডও নিতে পারিনি। আমার আগে যিনি চেয়ারম্যান ছিলেন, তারপরে সিপিএম রাজ্যতে যারা ছিলেন তারাও পারেনি, কারণ নাকি সঠিক কাগজপত্র দ্বারা একটা সমস্যা আছে। এই সমস্যাটা মানে এই মুহূর্তে আপনার পক্ষে সলভ করা সম্ভব হচ্ছে। আচ্ছা, ওই এলাকায় মানে তার মানে ওই এলাকাটা পুরোটাই হোল্ডিংটা নেই এবং একটা বিতর্কিত পরিস্থিতি আছে। আর এমনি আগামী আমরা চেষ্টা করছি দিনে এই ক্ষেত্রে বা চেষ্টা করছি, কারণ এটা মহেন্দ্র হাট এবং এই যে এরিয়াটা প্রমিনেন্ট প্লেস, চাকদার মেন বাজার। এবার এইটাকে যদি একটু গুছিয়ে আমরা কিছু উন্নয়নমূলক কাজ করতে পারতাম, তাহলে চাকদা আমাদের গেট আপটা অনেক একটা ভালো। আমরা ভাবনার মধ্যে আছে, চেষ্টা করছি। মহেন্দ্র হাটের যে মালিক পক্ষ, তাদের সাথে আমরা কয়েকবার বৈঠক করেছি, আরো করবো, দেখছি যদি কিছু করা যায়। আমরা আশাহত নই, আশা করছেন একটা সমাধান বেরিয়ে আসবে। আর এমনিতে আগামী শারদ উৎসব আসছে, চাকদাবাসীর জন্য আপনার বক্তব্য যদি আমাদের মাধ্যমে বার্তা দেন। আমরা 3 দিন 4 দিন আগে আমরা সম্প্রতি মঞ্চে চাকদা থানার, আমরা সেখানে সাংবাদিক ছিলাম, থানার থেকে সভা আহ্বান করেছেন মাননীয় আইসি সাহেব। তো সেখানে চাকদা পৌরসভার যারা নাগরিক 21টি ওয়ার্ডে সৌজন্যে ঘোষ মেডিকেল, বালেশ্বরী সুপার মার্কেট, পালপাড়া, নদিয়া। সৌজন্যে ঘোষ মেডিকেল, বালেশ্বরী সুপার মার্কেট, পালপাড়া, নদিয়া। এই অংশের সৌজন্যে অমৃত শাড়ি মহল, চাকদা টাউন প্ল্যাটফর্ম রেল কেবিনের পাশে, শাড়ির সম্ভার, অমৃত শাড়ি মহল। আমরা এই চাকদহের এই প্রসঙ্গে এখন কথা বলবো পূর্বতন 8 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি, পূর্বতন পৌর বোর্ডের, এবং এই কেসে উনি একজন মামলাকারী, মাননীয় ডাক্তার দিবাকর চক্রবর্তীর সাথে। আমাদের চাকদা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান এবং বর্তমান পৌরপ্রধান, আপনি যেটা মামলা করেছিলেন তার পরিপ্রেক্ষিতে, জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে, যে মাঝবাজার সংলগ্ন এলাকার পুকুর খনন চলছে পুনরায়, এবং সে বিষয়ে প্রাক্তন পৌরপ্রধান এবং পৌরপ্রধান দুজনেই বলেছে, এবং আপনিও এই বিষয়ে জানেন, তারাই এটা বলেছেন বেশি, যে এইখানকার জমি সংক্রান্ত একটা সমস্যা রয়েছে এবং পৌর কর আদায় হয় না, একটা দীর্ঘদিনের সমস্যা, বাম ভোট থেকেই হয়ে আসছে। এ বিষয়ে আপনি কি জানেন? নমস্কার, আপনার প্রচার মাধ্যম বা টিভি যে আছেন তাকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই। একটা সত্যিকারের
সত্য তথ্য আপনাদের কাছে আমি সামনে আনছি। আমি যখন 8 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ছিলাম, তখন আমি লক্ষ্য করি যে 8 নম্বর ওয়ার্ড সংলগ্ন মনীন্দ্রহাট, মাঝবাজার তৎসহ একটা বিরাট অঞ্চলের কোনো পৌরকর জমা পড়ে না, এবং ওই অঞ্চলের বেশ কিছু দোকান, অর্থাৎ প্রায় 1500-এর মতন দোকান, সেখান থেকে কোনো রকম পৌরকর আমরা পৌরসভা পাই না। এর আগেও তো পৌর বোর্ড চালিয়েছে বামেরা, তার আগে একাধিক চেয়ারম্যান এসছেন, তারা কি এই বিষয়টা অবগত ছিলেন না? হ্যাঁ, একমাত্র আমি তদন্ত করে বা পৌরসভার মাধ্যমে জানতে পারি, একমাত্র আমাদের স্বর্গীয় প্রদীপ পাবন দে মহাশয় এইটা নিয়ে অত্যন্ত সদর্থক ভূমিকা নিয়েছিলেন। বিগত দিনের পৌর বোর্ডের যারা মানে পতিত পাবন দিয়ে চেষ্টা বা এই বিষয়ে দেখবা চেষ্টা করছিলেন, পরবর্তীকালে উনি পৌরপ্রধান ছিলেন না বলে আর এগোতে পারেনি, এবং তিনি খুব বলতে আমার দ্বিধা নেই, খুব সৎ পৌরপ্রধান হিসেবে তখন পরিচিত ছিলেন উনি, এবং যার জন্য ওনাকে বামফ্রন্টের প্রায় সরিয়ে দেওয়া হলো, কান ধরে সরিয়ে দেওয়ার মতো করা হলো। আর পশ্চিমবঙ্গ তথা যত বড় কেলেঙ্কারি সিপিএম এর আমলে হয়েছে, চাকদা পৌরসভা একটা অন্যতম বড় কেলেঙ্কারি। সেই জন্যই বলি আমি, 1500 দোকানের কোনো পৌরকর পাওয়া যায় না, এবং এদের ট্রেড লাইসেন্স সব গরমিল আছে। এটা আমি ধরতে পারি বলে আমি তৎকালীন সময়ে আমার যিনি পৌরপতি ছিলেন মাননীয় দীপক চক্রবর্তী মহাশয় গোচরে আনি, তিনি তো প্রায় মাথায় হাত, এবং তিনি সব তদন্ত করলেন, করে দেখেন যে ফাইলগুলি প্রায় লোপাট হয়ে গেছে। হ্যাঁ, উনি বলেছেন যে কাগজপত্র কিছুই পাইনি, ফাইল সব লোপাট হয়ে গেছে। এবং আমি তারপরেও হাল ছাড়িনি। আমি জানতে পারি যে বর্তমানে যিনি একজন বিশিষ্ট আইনজীবী হিসাবে বামপন্থী দলের আছেন, বিকাশবাবুর আমলের এই ঘটনাটি বিকাশবাবু তখন করেছিলেন, এবং তাতে পৌরসভার জয়লাভও হয়েছিল। সেই জয়লাভের কাগজপত্রগুলোকে পৌরসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনি লড়াই লড়েছিলেন তখন পৌরসভার হয়ে, চাকদহ পৌরসভার হয়ে, তারপরে সেই মানে কোর্ট থেকে সেটা মানে পৌরসভার পক্ষে রায় হয়েছে, তারপরে সেই কাগজ পৌরসভায় পাওয়া যায়নি, ফাইল পাওয়া যায়নি। কি যায়নি, কেন পাওয়া যায়? তখন তো আমরা হয় ছোট, নয় আমরা সিপিএম এর দুর্দান্ত প্রতাপের কাছে ধারে যেতে পারতাম না, পৌরসভার ঢোকাটাই প্রায় আমাদের প্রায় বারণ ছিল। এবং আমি তখন পৌরসভাকে সব তথ্য দিই, এবং পৌরসভার সেই সময় নোটবন্দি এবং করোনা চলে আসার পরে দীপকবাবু একটুখানি সময় পেলেন না। না, করোনা তো ওনার 18 সালে মেয়াদ শেষ হওয়ার পরে এসেছে। না, তার আগে থেকেই একটা নোটবন্দি শুরু হয়ে গেল, তখন নোটবন্দি হয়েছে, তখন একটা রই রব চলে গেল, লোকের মৃত্যু দেখবে না এইসব নিয়ে চিন্তা করবে। আমি তখন বাধ্য হয়ে এরপর আমাকে একাধিকবার অ্যাটাক শুরু হয়েছে, প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে, সবকিছুই দেওয়া হয়েছে। না, আপনার বিরুদ্ধে তো অভিযোগ করেছে যে আপনার আমাদের কাছে অভিযোগ করেছে, এবং সেটাও দেখাবো। সে অভিযোগ আছে আপনি নাকি অর্থ দাবি করেছিলেন কর্তৃপক্ষের কাছে। আমি বলবো, সবই বলছি আপনাকে, আমি তো সবকিছু তথ্য প্রমাণ নিয়ে বলছি। এবং যখন আমাকে মারার চেষ্টা করা হয়, তৎকালীন থানার আইসি ছিলেন পিন্টু শাহ, তার তৎপরতায় আমি সেই সময় বেঁচে যাই। যাই হোক, আমি তখন একটি মামলা করি, মামলা করি। আমাকে আরটিআই তথ্য অনুযায়ী দেয়া হয়েছে যে মনীন্দ্রহাট এবং মাঝবাজার সমস্ত সম্পত্তিটি কাশিমবাজার কুঠির অধীনে। কাশিমবাজার কুঠির অধীনে এখন যারা এটা তোলাবাজি করেন তারা হচ্ছে ইলিগাল অকুপায়ার অফ কাশিমবাজার কুঠির। বুঝতে পারছেন? বর্তমানে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানাই যে এই সম্পত্তিটির ভ্যালুয়েশন কত। তথ্য অনুযায়ী জানা যায় 200 কোটি টাকার বেশি সম্পত্তি পৌরসভার বেদখল হয়ে রয়েছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী চাকদা পৌরসভাকে নির্দেশ দিয়েছিলেন এটি তদন্ত করে দেখার জন্য। আশা করি তারা তদন্ত করে আমাকে রিপোর্টটাও দিয়ে। মুখ্যমন্ত্রী, পৌরমন্ত্রীও তো আছেন, তিনি তার গছরে আছেন কি ব্যাপারটা? পৌরমন্ত্রী তো অর্ডার দিতে পারেন না, মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর ভূমি রাজস্ব দপ্তরের দায়িত্ব উনি আছেন, এবং সেই দায়িত্ব আসাবে। এবং কোর্টের মাধ্যমে এটা জানানো হয় আমাকে যে এই সম্পত্তির কোনো রকম হস্তান্তর হয়নি,
মহারাজা কাশিম ইললিগাল অকুপায়ার অফ কাশিমবাজার কুঠি হিসেবে আছে। এবং আমি যেটুকু আমার কাছে যা তথ্য এসছে, প্রায় 10 থেকে 15 কোটি টাকা এখানে পৌরকর বাকি আছে 1978 সাল থেকে। তার কাছে আপনি এভিডেন্স দেখাতে পারবেন তো? অবশ্যই অবশ্যই আছে, অবশ্যই আছে। এখানেই ওরা অভিযোগ করেছে আপনি এটাকে চাপা দেওয়ার জন্য আপনি একটা অর্থ দাবি করেছিলেন, তারা রাজি হয়নি বলে আপনি মামলা করে এগুলো। কার কাছে চাপা দেওয়ার জন্য করেছিলাম? এরাই যাদের আপনি সম্পত্তি এখানে আমি যাতে অর্থ দাবি করে থাকি এরকম তো প্রচুর শোনা যায়। আপনি তখন ক্ষমতায় ছিলেন, এলাকার কাউন্সিলর ছিলেন। আমি এলাকার কাউন্সিলর থাকা সত্ত্বেও তাহলে কেন গাড়িগুলো আমি আটকালাম? একাধিকবার, একটা পুকুর তো না, আর একটা বাড়ি যেটাকে ভেঙে দেওয়া ফেলা হয়েছে দেখবেন। হ্যাঁ, ওটা তো দেখেছি। সেখানেও বলা হয়েছিল অর্থ দাবি করা হয়েছে। মাননীয় হাইকোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট আমাকে ক্লিন পরিষ্কার বলে দেওয়া হয়েছে দিবাকর চক্রবর্তী কোনো রকম অর্থ দাবি করেছে তার কোনো প্রমাণ কেউ দেখাতে পারেনি, এবং মৌখিক সত্যি ছাড়া, মৌখিক রটনা ছাড়া এর কোনো সত্যতা নেই। আর একটা অভিযোগ আছে আপনার বিরুদ্ধে, এই খবর করতে গিয়ে আমরা পাচ্ছি, যেটা হচ্ছে আপনি নিজের যে চেম্বার সেটাও আপনি পুকুরের উপরে করে রেখেছেন। বলেছে সেটা তো সেটাও তো বেআইনি। আচ্ছা, আপনি যদি আমার কাছে জানতে চান, আমাকে তথ্য দিচ্ছি, আপনি দয়া করে মহামান্য হাইকোর্টের কাছে যান, তারা যে তথ্য দিন, তারা যার বাড়িটা আমি ইদানিংকালে ভাঙার অর্ডারটা হয়েছে, এখনো ভাঙা চলছে, শেষ হয়ে গেছে, তার সেই সময়কার ভদ্রলোক যে বাড়িটা ভাঙা হয়েছিল তিনি স্বাস্থ্য দপ্তরের কর্মচারী ছিলেন। তিনিও আমার বিরুদ্ধে সিম অভিযোগ নিয়ে বর্তমান যারা তোলাবাজি করে মাছ বাজারে বা মনিন্দ্রহাটে খাচ্ছে তারাই এটাকে ইনভেস্টিগেট করেছিল। কিন্তু মহামান্য হাইকোর্ট সেটিকে অন্তত 6 বার মাপার পরে আমার অভিযোগটাকে আমার বিরুদ্ধে, মানে আপনার চেম্বারটি পুকুরের মধ্যে নয়, আমার বলা হচ্ছে এটা বাস্তু ভিটা, এবং আমার পুকুরে আমার একটা পৌরসভার পুকুরের ঘাট তৈরি করা হয়েছে, এবং আমার পৌরসভা, আমার যে এই চেম্বারটি তৎকালীন 1995 সালে বামফ্রন্ট আমলে অনেক লড়াই করে আমি এটা তৈরি করেছিলাম। 1995 সালে তখন সম্ভবত হরিদাস দত্ত ছিলেন চেয়ারম্যান ছিলেন। তারা আমাকে নিশ্চয়ই পুকুরের মধ্যে করতে দিতেন না। তাদের কাছ থেকে আমি পেয়েছি, অনুমতি পেয়েছি, তার প্ল্যান আছে। তারপরে আমি সম্প্রসারণের জন্য আবেদন করেছিলাম, বা একটা ওই চাল করার জন্য করেছিলাম, তার জন্য কনক মৈত্রবাবু, তিনিও একজন চেয়ারম্যান ছিলেন, তারাও দিয়েছেন, এবং প্রত্যেকটা এই কোর্টের নির্দেশ অনুসারে। আপনার এক্ষেত্রে যারা